প্রিয় দর্শক, সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভি নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুসহাত সাওম। দর্শক, এনটিভি নিমন্ত্রণে অনুষ্ঠানটি শুক্রবার ছাড়া সপ্তাহের 6 দিন সকাল 9:30 এনটিভির পর্দায় দেখতে পাবেন। আমাদের আয়োজনে আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। ধানমন্ডির ভূমি আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে 12 জন শিল্পীর দলীয় চিত্রকলা প্রদর্শনী ড্রিম ওয়েভার। প্রদর্শনী চলবে 28 অক্টোবর পর্যন্ত। ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী ইয়াসমিন জাহান নূপুরের একক চিত্রকলা প্রদর্শনী আনরিভেইলিং সাইলেন্স। প্রদর্শনী চলবে 22 নভেম্বর পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:15 থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত 11:30 থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, সম্প্রতি নাট্যদল থিয়েটার আর্ট ইউনিট 34তম বর্ষে পদার্পণ করেছে। তাদের এই দীর্ঘ পথ চলা নিয়ে কথা বলতে আজ আমাদের স্টুডিওতে আছেন নাট্যকার ও নির্দেশক মোকাদ্দেম মোর্শেদ। শুভ সকাল ভাইয়া। শুভ সকাল। কেমন আছেন? ভালো আছি, আপনারা ভালো আছেন? আমি তো খুব ভালো আছি, এবং এটি ভীষণ রকম গর্বের এবং অহংকারের না, কোন একটি দল যখন 34তম বর্ষে পদার্পণ উপলক্ষে একটি আয়োজন করতে যাচ্ছে। থিয়েটার আর্ট ইউনিট, যে কোনো দলের কথা বলতে গেলে আসলে বাংলাদেশের লিড যে দলগুলো রয়েছে তার মধ্যে থিয়েটার আর্ট ইউনিট নিঃসন্দেহে একটি। 34তম বর্ষে পদার্পণ করেছে এবং সেজন্য অভিনন্দন আপনাদের পুরো টিমকে। কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আসলে দর্শকদের ভালোবাসা তো রয়েছেই এর পেছনে। থিয়েটার আর্ট ইউনিট 34তম বর্ষে পদার্পণ করলো, তো দেখতে দেখতে তো অনেকগুলো বছর পার করে 34 বছরে আসছে, 34তম বছরে এসছে। তো এটাতে একটা গর্বের, একটা প্রাইডের ব্যাপার আছে, এবং দলের প্রত্যেক সদস্যই কিন্তু এই গর্বের অংশীদার নিঃসন্দেহে। থিয়েটার আর্ট ইউনিট 34তম বর্ষে পদার্পণ উপলক্ষে গত 23 এবং 24 অক্টোবর একটি আয়োজন করেছে, যেটা স্বাভাবিকভাবে করবার কথা জন্মদিন উপলক্ষে বিশেষ আয়োজন। একটু আয়োজন সম্পর্কে শুনতে চাইবো, যে মূলত আয়োজন আপনারা কি রেখেছেন? আমাদের নতুন নাটক বলয়, নাটকটির নির্দেশনা এবং নাটকটি লিখেছি আমি, নির্দেশনা আমি দিয়েছি। এই দুটো নাটক নিয়ে প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আমাদের একটা আয়োজন হয়ে গেল 2 দিন ব্যাপী। তো বেশ ভালো, বেশ সাড়া ফেলেছে এর মধ্যে। আর প্রতিষ্ঠা বার্ষিকী তো একটা একটা মাত্রা যোগ করলো, একটা উৎসব, আনন্দমুখর একটা সময় কেটেছে আপনাদের। হ্যাঁ, বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আপনার লেখা এবং নির্দেশিত নাটক বলয় এবারে 5ম এবং 6ষ্ঠ বারের মতন মঞ্চায়িত হলো। এর আগে তো আরো 3 বার মঞ্চায়িত হয়েছে, কিন্তু প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঞ্চায়নটাকে একটু অন্যরকম ছিল কিনা? একদম প্রত্যেকের মধ্যে একটা আবেগ কাজ করেছে। যেহেতু নতুন নাটক, এটা নতুন নাটক, বছরের শুরুতেই আমরা এটা ধরি, এটা করি, আমরা মঞ্চে আনি, এবং প্রতিষ্ঠা বার্ষিকীতে এই নাটকটিরই 2টি মঞ্চায়ন আমরা করতে পেরেছি। আমরা খুব আমাদের খুব ভালো লাগার জায়গা তৈরি হয়েছে এই জায়গায়। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আপনারা বলয় নাটকটাকে কেন বেছে নিলেন? আসলে হয় কি, যখন কোনো থিয়েটার দল তাদের নাটক মঞ্চে আনে, তো রিসেন্ট নাটকটাই আসলে তো একটা চাহিদা থাকে, নতুন প্রযোজনাকে দেখানোর একটা আগ্রহ থাকে। আচ্ছা, একটু বলয় নাটকটা সম্পর্কে জানতে চাইবো আপনার কাছে। মূলত বলয় নাটকটা আপনার কখন লেখা? বলয় নাটকটা আসলে লেখা হয়েছে গত সরকারের আমলে। আমি সরকার বলছি এই জন্য, আমি একটু বলি যে বলয় তো সার্কেল, আমরা বুঝি একটা পরিধি, একটা বৃত্ত। তো
আমরা করিটা কি, আমরা সকালবেলা উঠে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করি, অফিস যাই, তারপর সারাদিন অফিস করে এসে আবার বাসায় আসি, আবার সংসারের ঝামেলা। আমরা না একটা একটা মানে বৃত্তের মধ্যে, তো একটা চক্রের মধ্যে আমরা আটকে গেছি, আবদ্ধ থাকি। ঠিক তেমনি প্রত্যেককে মানে আমি বলতে যাচ্ছি প্রত্যেক পেশাদার লোক প্রত্যেকেই একটা নিজস্ব বলয়ের মধ্যে কিন্তু আবদ্ধ হয়ে আছে। তো ওই বলয় নাটকটি আমি লেখা শুরু করেছি তখন, মঞ্চস্থ হচ্ছে এখন। তার মানে কি, আমি একটা বলয় ছিলাম, আরেকটা বলয় আমরা চলে এসেছি। তার মানে বলয় আসলে বলয় তো মানে ট্রান্সফার হয়, মানে আমি বলতে পারি না আমি বলয়, এটা একটা লুপের মতো, যে লুপের মধ্যে আমরা বারবার আটকে যাচ্ছি, একদম নিজেদেরকে হয়তো কোথাও বের করতে পারছি না সেখান থেকে। কিন্তু গত বছর আপনার নাটকটি লেখা, তারপরে যেটা মঞ্চে নিয়ে আসবেন, এই সিদ্ধান্তটা কবে নিলেন? আমি দলে আসলে দুটো স্ক্রিপ্ট দিয়েছিলাম। তো এই নাটকটি দল নির্বাচন করে প্রদর্শনীর জন্য, মঞ্চায়ন করার জন্য, প্রযোজনার জন্য এটি নির্বাচন করে। তো মৌলিক নাটকের তো একটা চাহিদা থাকে, যেমন আমাদের দলের প্রধান যিনি ছিলেন কর্তা ব্যক্তি এস.এম. সুলাইমান, ওনার তো সব নিজের নাটকই লেখা। তো ওই সূত্র ধরেই হয়তো বা এটাও নির্বাচিত হয়েছে। উপস্থাপন তো করেছেন নাটকের মাধ্যমে, কিন্তু মূল বক্তব্যটা কি ছিল? মূল বক্তব্যটা হচ্ছে এই যে একটু আগে বললাম যে আমরা প্রত্যেকেই বলয়ে আবদ্ধ, আমরা ভেতরটা একটু হাঁসফাঁস করে, আমি বের হতে চাই, পারি না। আমার ভিতরে যে ফিলিংসটা, ইনার ফিলিংস, নিজেকে নিজে চেনা, নিজেকে নিজে প্রশ্ন করা, যে আমি আসলে করছি তো, আমি কি বের হতে পারছি কি পারছি না, এই যে প্রশ্নটা তৈরি করে দেয়া, মানে নাটকটা দেখার পরে না দর্শক হয়তো নিজেই ফিল করবে, নিজেই উপলব্ধি করবে যে আসলে তাই তো, এক্স্যাক্টলি, যে আসলেই তো আমরা তো একটা বলয়ের মধ্যেই পড়ে আছি। আমরা বলয় থেকে আরেকটা বলয় যেতে চাই, কিন্তু সেটাও তো আরেকটা বলয়। তাহলে আমাদের বলয় থেকে কি মুক্তি কি আদৌ ঘটবে? একটু জানতে চাইবো যে থিয়েটার আর্ট ইউনিট যখন শুরু হয়েছিল, আপনি তো দীর্ঘ 25 বছরের বেশি সময় ধরে থিয়েটার আর্ট ইউনিটের সাথে যুক্ত আছেন, কিন্তু শুরুর গল্পটা আসলে কেমন ছিল সেটা নিশ্চয়ই জানেন। একটু জানতে চাইবো যে কিভাবে আসলে, কোন জায়গা থেকে, কোন ভাবনার জায়গা থেকে থিয়েটার আর্ট ইউনিট শুরু হয়েছে? থিয়েটার আর্ট ইউনিট আমি একটু বলি, মানে থিয়েটার আর্ট ইউনিট দলটাকে চেনার আগে আমি আসলে এস.এম. সুলাইমানকে চিনতাম। তো আমি যখন চট্টগ্রাম থেকে ঢাকায় চলে আসি আমার কর্মসূত্রে, যেহেতু আমি থিয়েটার করি, আমি থিয়েটার দল খুঁজছি, কোথায় করব, কার কাছে যাব, কোথায় করব। তো মনে হলো যে আসলে সুলাইমান ভাই মানে একটা ভালো লাগা কাজ করে না, যে ওই ভালো লাগা থেকে ব্যক্তি মানুষের জন্য একটা আলাদা ভালো লাগা তৈরি হয়। একদম ওইভাবে আমার থিয়েটার আর্ট ইউনিটে আসলে জয়েন করা। আর হয় কি, আমরা তো বিভিন্ন দলের বিভিন্ন প্রযোজনাগুলো দেখি, এই থিয়েটার আর্ট ইউনিটের যে প্রযোজনাগুলা বা সুলাইমান ভাইয়ের লেখা যে নাটকগুলো, এটা না আমাকে ভীষণ অনুপ্রাণিত করতো। আচ্ছা, তো ওই জায়গা থেকেও বলতে পারেন যে আমি থিয়েটার আর্ট ইউনিটে ওইভাবেই তো জয়েনটা করেছি আর কি। থিয়েটার আর্ট ইউনিট এতগুলো বছর যখন পাড়ি দিল, অনেক চ্যালেঞ্জেস ছিল, অবশ্যই ভালো অনেক কিছু ছিল, কিন্তু তার মধ্যে চ্যালেঞ্জগুলোও কিন্তু কম না। সেই জায়গাগুলো যদি বলতে বলা হয়, কি কি বলতে পারবেন? এটা চ্যালেঞ্জটা আসলে শুধুমাত্র থিয়েটার আর্ট ইউনিট বলে না, প্রত্যেকটা দলের জন্য একটা চ্যালেঞ্জ থাকে। আমরা যখন একটা নতুন নাটকের জন্য প্রস্তুতি নেই, একটা সময়, একটা টাইম ফ্রেম থাকে, দেখা গেল যে ওই টাইম ফ্রেমের মধ্যে হচ্ছে না, বিভিন্ন কারণে হচ্ছে না, বা যারা পারফর্মার যারা ধাম করে একজন অসুস্থ হয়ে গেল, আচ্ছা এক সপ্তাহ রিহার্সাল বন্ধ, মানে বিভিন্ন রকম ব্যস্ততার মধ্যেই তো আমাদের থিয়েটারটা করতে হয়। সব কিছু ম্যানেজ করেই তো আসলে আমরা থিয়েটারটা করি। ওই জায়গাটা একটা ব্যারিয়ার, অ্যাকচুয়ালি ব্যারিয়ার, এখান থেকে আসলে রিলিফ হওয়ার বোধহয় কোনো মানে ওয়ে নাই। তো এই ব্যারিয়ারগুলোকে মাথায় রেখেই আসলে আমাদের থিয়েটারটা করে যেতে হয়। জি, নাট্য ব্যক্তিত্ব আপনি এস.এম. সুলাইমানের কথা বলছিলেন, যে তাকে দেখে বা তার আদর্শে অনুপ্রাণিত হয়ে আজকে থিয়েটার আর্ট ইউনিটের সাথে আপনার সংযুক্ততা। একজন নাট্যকার হিসেবে বা নাট্য নির্দেশক হিসেবে, যেহেতু এখন আপনি নিজে রেগুলার বেসিস আসলে নাটক লিখছেন এবং নির্দেশনা দিচ্ছেন, সেই জায়গাতে আপনাকে আসলে কতখানি প্রভাবিত করে এস.এম. সুলাইমান? প্রচুর, মানে অন্যভাবে আমি যদি বলি, আমি একটা ছোট্ট ঘটনা বলি। আমি সুলাইমান ভাইকে যখন প্রথম দেখি, উনি একটা আলাদা একটা জায়গায় কি যেন ভাবছেন, এরপরে নিচে একটা কাগজ পড়েছিল, কাগজটা তুলে নিয়ে উনি কি যেন লিখছেন, উনি আসলে একটা গান লিখছিলেন। আচ্ছা, তার মানে এই লোকটাকে দেখে না তখনই আমার মনে হচ্ছিল এই রকম খ্যাপাটে মানুষই তো আসলে থিয়েটারটা করে। ওই জায়গা থেকে আমি ভীষণ অনুপ্রাণিত হই, যেহেতু আমি চট্টগ্রাম থেকে ঢাকায় শিফট করি এবং থিয়েটার আর্ট ইউনিটে আমি জয়েন করি। তো
নাট্যকার হিসেবে বা নির্দেশক হিসেবে সোহেল ভাই আমার কাছে একটা আইডল। সোহেল ভাইয়ের প্রত্যেকটি লেখা, নির্দেশনা মনে রাখার মতো। ওই জায়গায় আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছে। আপনি যখন নাটক লেখেন তখন তার লেখা বিষয়বস্তু আপনাকে টানে কিনা কখনো? অবশ্যই, মানে হয় কি, প্রত্যেকেই না প্রভাবিত হয়, একজন আরেকজন দ্বারা প্রভাবিত হয়, ডিরেক্টলি অর ইনডিরেক্টলি। একদম একদম। তো যেহেতু একটা ভালো লাগা কাজ করে ওনার আদর্শের সঙ্গে বা ওনার চিন্তাধারার সঙ্গে, আমারও মিল পাই, তো সেই ক্ষেত্রে হয়তো বা আমার লেখার ক্ষেত্রে ওই জিনিসগুলো চলে আসে হয়তো। মানে ভালো লাগার যে জায়গাটুকু আছে সেটা তো ইমপ্লিমেন্ট করতে হয়, তো ইমপ্লিমেন্টেশনের জায়গাটাই হচ্ছে আমার লেখা। আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানের ছাত্র, সেখান থেকে নাটক, মানে এটা কিভাবে হলো? না, আমি যেটা মানে মনে করি আসলে নাটকে আসার জন্য আসলে কোনো সাবজেক্ট ব্যারিয়ার না। তো পদার্থবিজ্ঞান, হ্যাঁ আমি ফিজিক্সের ছাত্র, একটু বেশি সময় দিতে হয়। তারপরেও আসলে আমি একদম বিশ্ববিদ্যালয়ের শুরু থেকে তো আমি থিয়েটারে যুক্ত। ছাত্র অবস্থাটাই হচ্ছে আসলে থিয়েটারের মোক্ষম সময় আমার যেটা মনে হয়। তো এরপরে তো যারা ধরে রাখে তো ধরে রাখে। তো এখানে না আসলে আমরা সেই মানে আপনি জানেন চিটাগং ইউনিভার্সিটিতে সেই শাটল ট্রেন, আমাদের প্র্যাকটিক্যাল সমস্ত কিছু, যেহেতু আমি সায়েন্স ফ্যাকাল্টি ছিলাম, আর 5:20 ট্রেনে আমরা ব্যাক করতাম শহরে ব্যাক করে আমরা শিল্পকলায় চলে যেতাম, রিহার্সেল করতাম, তারপর রাতে গিয়ে একটু পড়াশোনা পরের দিনে রেডি করা, পাগলাটে একটা ব্যাপার ছিল, একটা গেছে, নাহলে তো আসলে হয় না। মানে এত বছর বা এখন পর্যন্ত হয়তো আমি এই জায়গায় আসতাম না হয়তো। প্রথম মঞ্চে দাঁড়ানোর অভিজ্ঞতা একটু জানতে চাইবো, সেটা কোন নাটকের জন্য হয়েছিল? প্রথম মঞ্চে দাঁড়াই আমি একদম 90 সালে, কামাল উদ্দিন নীলুর একটা ডিরেকশন, এটা হচ্ছে শেষ সংলাপ নামে একটি নাটক। ওই নাটকের প্রথম আমি মঞ্চে দাঁড়াই। যখন থিয়েটার আর্ট ইউনিটের সাথে কাজ করছিলেন শুরুর দিকে, তখন কি কখনো মনে হচ্ছিল যে নির্দেশনা বা নাটক লেখা এগুলোও করবেন? আমি আসলে তখনও কিছু ভাবিনি। আমি মূলত আসলে তো আমি মানে অভিনয় করার জন্য মঞ্চে এসেছিলাম, মঞ্চে আমি কাজ করি। এরপরে টুকটাক যেহেতু লিখতাম, কিছু ফিচার লিখতাম, আর্টিকেল লিখতাম, তো মনে হলো যে আমি কিছু টেলিভিশন জন্য স্ক্রিপ্ট লিখতাম তখন, তো মনে হলো যে আমি মঞ্চের জন্য কেন লিখবো না। আমার যে চিন্তাটা, আমার যে আদর্শ, আমার চিন্তাগত যে অবস্থান, সেটা তো আরেকজনের সঙ্গে শেয়ার করা দরকার। তো নিজেকে প্রকাশ করার জন্য থিয়েটার তো অবশ্যই একটা ভালো মাধ্যম। ওই যে বললাম যে আইডিওলজির জায়গা থেকে কিছু শেয়ারের ব্যাপার থাকে, শেয়ারিংয়ের কিছু বিষয় থাকে, তো ওই জায়গা থেকে আমি আসলে মানে নিজেকেই নিজে ইনসিস্ট করি আর কি, যে আমি আসলে লিখি বা কিছু করি। সেক্ষেত্রে থিয়েটার আর্ট ইউনিট আপনাকে আসলে কতখানি এনকারেজ করেছে নাটক লিখবার ক্ষেত্রে? কারণ আমি জানি আপনার একটা নাটকের বইও আছে, নাটকের বই এই শিরোনামে একটা নাটকের বই আছে, এবং সেখানে বেশ কিছু নাটক আছে। তো এই এনকারেজমেন্ট আসলে কিভাবে পাওয়া? আমি যখন ফুটবল খেলবো আমাকে একটা মাঠ দিতে হবে, আমি যখন ক্রিকেট খেলবো একটা মাঠ দিতে হবে, একটা স্পেস লাগবে। তো থিয়েটার আর্ট ইউনিট আমার কাছে একটা স্পেস, এবং আমি ওই স্পেসটি ইউটিলাইজ করতে পেরেছি। আমি সহযোগিতা পেয়েছি দলের প্রত্যেকের সিনিয়রদের। এখন পর্যন্ত এবং আমি বলি যে বেবি আপা, রোকেয়া রফিক বেবি, উনি বেশ অনুপ্রাণিত করেছে আমাকে, উৎসাহ দিয়েছেন কাজের জন্য। থিয়েটার আর্ট ইউনিট এখন পর্যন্ত 40টি নাটক মঞ্চায়ন করেছে। তার মধ্যে আপনি কতগুলো নাটকের সাথে যুক্ত ছিলেন? আমি কোর্ট মার্শাল করেছি, আমি না মানুষই জমিন করেছি, বলয়তে অভিনয় করেছি। আমি এখানে একটু কথা বলি, আমি তো যেহেতু একটা প্রফেশনে ছিলাম, প্রফেশনে থাকার কারণে থিয়েটারে ওইভাবে পারফরমেন্সটা আমার হয়নি, কিন্তু আমি থিয়েটারের সঙ্গে অ্যাটাচ ছিলাম। কীভাবে অ্যাটাচ ছিলাম আমি বলি, আমার ভিতরটা, আমি থিয়েটার করতে পারছি না, আমি আমার কাজের জন্য সময় বের করতে পারছি না, তখন আমি করতাম কি, আমার একটা ডিএসএলআর ক্যামেরা ছিল, আমি সেই ক্যামেরাটা নিয়ে প্রত্যেকটা নাটকের ছবি তুলতাম, যাতে আমার অ্যাটাচমেন্টটা থাকে থিয়েটারের সঙ্গে। এবং এখন যে নাটকের ছবিগুলো আমরা দেখি বা পুরোনো আমাদের দলের, প্রত্যেকটা আমার ক্যামেরা তোলা। আমি যেন নিজেকে বিচ্ছিন্ন না করি। আমি আমার কর্মসূত্রে আছি, আমি হয়তো প্রপারলি সময়টা দিতে পারছি না, কিন্তু আমি নিজেকে বিচ্ছিন্ন করতে কখনোই চাইনি এবং চাইবও না। তো ওই যে বললাম, আমার একটা ক্যামেরা ছিল, আমি শুধু থিয়েটারের ছবি তুলতাম তখন, শুধু যাতে আমি সংযোগটা যেন থাকে। একদম একদম। প্রতিটি দলের এক একটি করে আলাদা আলাদা মোটো থাকে, একটা উদ্দেশ্য থাকে, সোসাইটির প্রতি একটা দায়বদ্ধতা থাকে, এবং সে কারণেই কিন্তু আসলে থিয়েটার আর্ট ইউনিটের মূল মোটো যেটা ছিল, সেটা নিয়ে আসলে 34 বছর কিভাবে এগিয়ে যেতে পেরেছে, বা মূল মোটোটাই বা কি ছিল? আমরা আসলে সৃজনশীলতাকে আমরা গুরুত্ব দিয়ে থাকি।
মানবিকতাকে গুরুত্ব দিয়ে থাকি। মানবিকতাই হচ্ছে সবচেয়ে বড় প্রধান। মানে মানুষের মানবিকতা না থাকলে আমার লেখা আগাবে না, আমার সাহিত্য আগাবে না, আমার থিয়েটার চর্চা হবে না। ওই জায়গাতে আমরা একটু ফোকাসটা করি। নতুনদের মধ্যে আগ্রহ কেমন দেখেন, মানে তাদের থিয়েটারের প্রতি যে একটা ডেডিকেশন, এই যে পাগলাটে যে ব্যাপারটার কথা আমরা বলছিলাম, যেটা থিয়েটারের জন্য মারাত্মকভাবে দরকার, এটা নতুনদের মধ্যে আছে সেই ধৈর্য? নতুনদের মধ্যে আছে, তবে সেটা কম্পারেটিভলি আমার মনে হচ্ছে যে আসলে এখন তো ইলেকট্রনিক মিডিয়াটা বেশি। আমার হাতে এখন মোবাইল ফোন, আমি ইচ্ছে করলে যে কোনো জায়গায় আমি বিচরণ করতে পারি মোবাইলের মাধ্যমে। আমি থিয়েটার দেখতে পারি, আমি সিনেমা দেখতে পারি, সব কিছু পারি, কিন্তু মঞ্চে কাজ করার যে বিষয়টা একটু কষ্টসাধ্য। তো এখনকার ছেলেমেয়েরা যারা আসছে তারা ওইটা মাথা রেখেই কাজ করে, যারা পারছে না তারা একটু আফসোস করে, কিন্তু তারাও ফিল করে যে না আসলে মঞ্চটাই তো দরকার, আমাকে মঞ্চটাই শেখায়। একটা মঞ্চ আমাকে সরাসরি দর্শককে কিভাবে ইন্টারেক্ট করতে হয় সেটা আমরা মঞ্চ থেকে শিখি। আমরা মঞ্চে লাইটটা কীরকম ডিজাইনটা হয়, নাটকটা আমরা সেটটা কীরকম হয়, একজনের সঙ্গে আরেকজন কথা বলবো কিভাবে কথা বলবো, আমার উচ্চারণ সমস্ত কিছুই কিন্তু আমরা মঞ্চ থেকে শিখি। তো ওই মঞ্চের প্রতি একটা লোভ তো প্রত্যেকেরই থাকে। তো যারা তরুণরা যারা আসছে, নতুন যারা আসছে, তারা জেনে শুনেই আসছে, তারা ভিতর থেকে একটা মানে তাগিদ অনুভব করে বলেই আসে। যদি কন্টিনিউ করতে পারে তো নিজেকে ডেভেলপ করবে, থিয়েটারে ডেভেলপমেন্ট হবে। এবং ওই তাগিদটা আসলে অথেন্টিক হতে হবে, না হলে এটা খুব বেশি দিন সাস্টেইন করে না। একদম একদম একদম। এখন পর্যন্ত থিয়েটার আর্ট ইউনিটে যতগুলো প্রযোজনা হয়েছে, আপনি বলছিলেন যে প্রথম মঞ্চে দাঁড়ানো অভিজ্ঞতার কথা, কোন একটি মঞ্চায়ন যেটা আপনার কাছে খুব বিশেষ, সেটা কোনটা? মানে আমার অভিনীত? আপনার অভিনীত। আমি বাদল সরকারের একটি নাটক সারা রাত্রির, ওখানে আমি পারফর্ম করি। তো ওখানে আমার অভিজ্ঞতাটা অন্যরকম, একটা বয়স্ক বুড়ো ক্যারেক্টার চরিত্র থাকে ওটা। এছাড়া আমি কোর্ট মার্শালে আমি অভিনয় করেছি। এবং কোর্ট মার্শাল নাটকটা এমন, সোলান ভাইয়ের ডিরেকশনের নাটক, লেখা মূল লেখা স্বদেশ দীপকের। তো কোর্ট মার্শাল হচ্ছে যে মানে এমন একটা নাটক যে মনে হয় যে এটা দেখলে এটা এখনেরই নাটক, একদম একদম একদম। তো ওই সমস্ত নাটকে, যেমন আমি মাধব মালঞ্চিতে কাজ করেছি, বিভাস চক্রবর্তী। তো এক একটা নাটকের চরিত্র এক এক রকম অভিজ্ঞতা আমাকে দেয়। তাহলে আমি এক একটা চরিত্রের সঙ্গে আমি ইনভলভ হতে পারি। অবশ্যই। তাহলে এটা একটা বড় একটা পাওয়া, বিভিন্ন মঞ্চায়ন থেকে, বিভিন্ন প্রযোজনা থেকে। এবং নাটকের সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে একটি চরিত্র আপনি যখন কাজ করছেন, ওই একই প্রযোজনা নিয়ে, একই চরিত্র নিয়ে আপনি যখন আবার দাঁড়ালেন, সেটা আবার নতুন হয়ে ওঠে। একদম 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 একদম। প্রতিবারই একটা অভিজ্ঞতা হয়, প্রতিবারই একটা আলাদা আলাদা। মানে আমি এই শোটা এরকম করেছি, নেক্সট শোটা দেখা গেল যে একটু অন্যরকম হয়ে গেল। আমি ডায়ালগ বলছি, আমার মডিউলেশন হচ্ছে এরকম, কিন্তু আমার কো আর্টিস্ট তারও মডিউলেশন একটু চেঞ্জ হলো, তখন আমাকেও সঙ্গে সঙ্গে চেঞ্জ করে ফেলতে হয়। তো আমরা আসলে প্রতিনিয়ত একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাই। থিয়েটার চর্চার কোন জায়গাতে পরিবর্তন আনলে পরিবর্তনটা আরো ইতিবাচক হবে, আরো সুন্দর হবে, কি মনে হয়? ডেডিকেশন, মূল হচ্ছে ডেডিকেশন। পৃষ্ঠপোষকতার জায়গাটা, পৃষ্ঠপোষকতার জায়গা। আচ্ছা আমি একটু বলি, থিয়েটার আর্ট ইউনিট দেয়, প্রণোদনা দেয়, 2005 থেকে প্রণোদনাটা দেয়। তো এই বছরও মানে দেওয়া হলো গত সেপ্টেম্বরে 22 তারিখ, সোলান ভাইয়ের মৃত্যু দিবস। তো আমরা সম্মাননা দিয়েছি। আমরা 2005 থেকে শুরু করেছি এবং একটা আর্থিক প্রণোদনা দেওয়া হয়। তো এটা আসলে উৎসাহর জন্য, বিভিন্ন থিয়েটার কর্মী বা একটা সংগঠনও হতে পারে, থিয়েটারের অবদানের জন্য আমরা দিয়ে থাকি। ভীষণ ভালো লাগলো ভাইয়া কথা বলে আপনার সাথে। থিয়েটার আর্ট ইউনিটের জন্য অনেক অনেক শুভকামনা রইল, পুরো টিমের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আপনাদের পথ চলা যেন আরও অনেক দীর্ঘ হয় এবং সহজ হয়, সুন্দর হয়, সেই প্রত্যাশা করি। আজকে আমাদের আয়োজনে আসবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, দর্শককে ধন্যবাদ। দর্শকই আমাদের ভালোবাসা, আমাদের প্রাণ। আমরা দর্শকের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই। থিয়েটারের জয় হোক। অবশ্যই।
প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন ntvnimontrone@ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।